আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে শূন্য থেকে ট্রান্সলেশনের উপর আমি কয়েকটা ক্লাস প্রোভাইড দিব। কয়েকটা মানে রেগুলারলি একটা ক্লাস প্রোভাইড দেওয়ার চেষ্টা করব যতদিন না শেষ হয়। অর্থাৎ আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। ট্রান্সলেশন কেন করবেন? ট্রান্সলেশন বিসিএস, ব্যাংক যেকোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা কি, আপনি যদি বাংলাকে ইংলিশ কনভার্ট করতে পারেন বা ট্রান্সলেশন করতে পারেন, ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ কনভার্ট করতে পারেন, আপনার জন্য ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং যে দক্ষতা, সেই দক্ষতাটা তৈরি হয়ে যায়। আমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই কি করি, শুধুমাত্র প্রিলি বেসড পড়ি, কিন্তু ট্রান্সলেশনটা পরে যে আপনি 3 মাস 4 মাসে কাভার করা সম্ভব নয়। আমি এর আগের ক্লাসগুলোতেও বলেছিলাম যে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা অর্জন করতে পারেন। তার চেয়ে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে আপনি ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন। একটা জিনিস খেয়াল করেন, ট্রান্সলেশনে আপনি অনেক রুলস পড়বেন, কিন্তু নিয়মিত প্র্যাকটিস ছাড়া ট্রান্সলেশন ভালো করার কোনো উপায় নেই। আপনাকে যত নিয়ম শিখাই দেওয়া যাক, একটা বই পড়ে দেওয়া যাক, যদি আপনি নিয়মিত ট্রান্সলেশন না করেন, নিয়মিত চর্চা না করেন, তাহলে ট্রান্সলেশনে ভালো করা যায় না। আজকের ক্লাসটি একটু বড় হবে, বাদবাকি ক্লাসগুলো 10 মিনিট 15 মিনিটের সেশন থাকবে। আমি নিয়মিত না হলেও প্রায় চেষ্টা করব যে কোনো একটা নিউজ পেপার থেকে একটা সেন্টেন্স নিয়ে কিভাবে ট্রান্সলেশন করা যায়, ভেঙে ভেঙে একদম শূন্য থেকে ট্রান্সলেশন করব। তারই আজকে প্রথম ক্লাস। আমি প্রথমে একটা রুলস দেব, যেটা সবার জন্য, বেশিরভাগ বইয়ে বা বেশিরভাগ পোস্টে দেখবেন এই রুলসটা অ্যাপ্লাই করা হয়। এছাড়াও 3টা মেথড রয়েছে, যে কোনো মেথড আপনি অ্যাপ্লাই করতে পারবেন সিচুয়েশন ভেদে। কিন্তু আপনি যখন নিয়মিত প্র্যাকটিস করবেন, দেখবেন যে এই রুলসগুলো আপনার আর লাগছে না। এক কথায়, ট্রান্সলেশনে ভালো করতে হলে নিয়মিত চর্চা করতে হবে। আসুন আমি একটা সবার যেহেতু পরিচিত, মানে সবচেয়ে বেশি প্রচলিত এই যে থিওরিটা, সে থিওরিটা একটু বোঝানোর চেষ্টা করি। এই থিওরির পাশাপাশি যে কিভাবে ট্রান্সলেশন করা যায়, সেগুলো আমরা আজকে 1-2টা এক্সাম্পলের সাহায্যে দেখাবো। এছাড়াও আমরা প্রতিনিয়ত একটা করে সেন্টেন্স নিয়ে, কোন সেন্টেন্সে কি কি লাগে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এখন দেখেন, এই রুলসটা আপনাদের প্রথমত মনে রাখতে হবে। যেহেতু আমি শূন্য থেকে শুরু করছি, সেহেতু সবচেয়ে প্রচলিত রুলসটাই আমি দিয়ে শুরু করছি। যে এখানে প্রথম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট 1, অবজেক্ট 2, D1, D2, M1, M2, PTR। এখন এইটা প্রথম কাজ হচ্ছে মুখস্থ করা। এই লাইনটা মুখস্থ করার পরে এখন আপনার প্রত্যেকটা বিষয় কিন্তু অ্যানালাইসিস করতে হবে যে কোনটা আপনি কিভাবে বের করবেন। তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট। আমরা জানি যে সাবজেক্ট একটা সেন্টেন্সের মূল অংশ। প্রথমেই কি বসে? সাবজেক্ট বসে। তাহলে আমাদের সর্বপ্রথম সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। তাহলে সাবজেক্টকে কিভাবে খুঁজে বের করবেন? সাবজেক্ট খুঁজে বের করার আগে আপনাকে বাংলার ক্রিয়াটা খুঁজে বের করতে হবে। আশা করে যে ক্রিয়া খুঁজে বের করতে পারবেন না এমন কোন স্টুডেন্ট অনার্স লেভেল বা অনার্স পাস লেভেলে নাই। তার মানে ধরে নিলাম আপনি ক্রিয়া খুঁজে পেলেন। এখন ক্রিয়া খুঁজে পাওয়ার পর এই ক্রিয়াকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করেন, তাহলে সাবজেক্ট পাবেন। সহজ কথা, কাজটা কে করছে সেই হচ্ছে সাবজেক্ট। আপনি যেভাবে বুঝার সেভাবে বুঝতে পারেন। যদি আপনি খুবই যে আপনার সাবজেক্ট খুঁজে বের করতে কষ্ট হচ্ছে, তাহলে ভার্বটাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন, তাহলে সাবজেক্ট খুঁজে পাবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে সাবজেক্টকে খুঁজে বের করা। যে কোনো ট্রান্সলেশনের সাবজেক্টটাকে প্রথমে খুঁজে বের করতেই হবে, কারণ একটা মূল সেন্টেন্সের সাবজেক্ট থাকবেই। তাহলে সাবজেক্ট আমি কিভাবে খুঁজে বের করব? ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব হচ্ছে ক্রিয়া। এটা তো আপনারা জানেন ক্রিয়া কিভাবে থাকে। সাধারণত বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে। ক্রিয়াগুলো আমরা ধরে নিলাম যে আপনি খুঁজতে পারেন। এবারে দেখেন অবজেক্ট 1, অবজেক্ট 2। অবজেক্ট 1, অবজেক্ট 2 এর অর্থ হচ্ছে আমরা সাধারণত দুইটা অবজেক্ট পাই। একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট পাই, একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট পাই। তাহলে প্রথম যে অবজেক্ট 1 সেটা হচ্ছে কাকে। এখন কাকে দ্বারা প্রশ্ন করলে সাধারণত ব্যক্তিবাচক অবজেক্টটা আমরা পাবো। তাহলে প্রথমে কি দিয়ে প্রশ্ন করব? যেহেতু দুইটা কখনো অবজেক্ট থাকতে পারে, কখনো একটা অবজেক্ট থাকতে পারে, তাহলে পরে আমরা কি দ্বারা প্রশ্ন করব? অবজেক্ট 1 কাকে দ্বারা প্রশ্ন করলে, কাকে? ক্রিয়াকে। আমরা সমস্ত প্রশ্নগুলো ক্রিয়াকে করব। ক্রিয়াকে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা অবজেক্ট 1 পাবো। তাহলে এটা হচ্ছে ব্যক্তিবাচক। আর কি দ্বারা প্রশ্ন করলে
যে অবজেক্টটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট টু। তাহলে কেন আমরা অবজেক্ট ওয়ান অবজেক্ট টু দিলাম? কারণ আমরা ইংলিশেও জানি যে দুইটা অবজেক্ট থাকে, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচক অবজেক্টটাকেই মুখ্য অবজেক্ট ধরা হয়। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট ওয়ান পাবেন, কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট টু পাবেন। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব তো আমরা পাচ্ছি, অবজেক্ট ওয়ান অবজেক্ট টু পেয়ে গেলাম। এবারে আসি D1 এবং D2। ডিতে আমরা বুঝি ডিরেকশন, ডিরেকশন ওয়ান ডিরেকশন টু। তার মানে D1 আমি পাবো কোথায় হতে কোন দিকে, এই D1 D2 এর সাথে সম্পর্কিত। তার মানে আমি যদি ঢাকা থেকে রাজশাহী বলি তাহলে D1 হবে ঢাকা, রাজশাহী হবে D2। নোয়াখালী থেকে বগুড়া বললে নোয়াখালী হচ্ছে D1 আর D2 হচ্ছে বগুড়া, এটাকে বোঝানো হচ্ছে। তাহলে কোথায় হতে এবং কোন দিকে, তার মানে এই যে ঢাকা হতে রাজশাহীর দিকে বা রাজশাহী হতে ঢাকার দিকে, তাহলে প্রথমটা হবে D1। অর্থাৎ ক্রিয়াকে যদি কোথায় হতে প্রশ্ন করি তাহলে D1 পাবো, এবং ক্রিয়াকে যদি কোন দিকে প্রশ্ন করি তাহলে D2 পাবো। এভাবে আমরা কিন্তু সাজাবো। কেন আমরা এই রুলসটা সবাই অ্যাপ্লাই করে? কারণ আমাদের সাজাতে সমস্যা হয়। কিন্তু আপনি যদি নিয়মিত সলভ করেন তাহলে একটা সাজানোর জন্য আপনার আর এই রুলস ফলো করা লাগে না, অটোমেটিক আপনি দেখবেন যে এরপরে এই বসে অটোমেটিক আপনি বুঝে ফেলবেন। আমরা দেখলাম তাহলে এটুকু, তাহলে সাবজেক্ট পেলাম, অবজেক্ট ওয়ান অবজেক্ট টু, D1 D2 পেলাম। তারপরে M1 এবং M2টা কি সেটা আমরা দেখি। M1 হচ্ছে কিভাবে, অর্থাৎ কাজটা কিভাবে করা হলো, অর্থাৎ ক্রিয়াকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে M1 পাবো। এবং M2 হচ্ছে কার সাথে, কাজটা কার সাথে করছে সেটা হলে আমরা পাবো M2। তাহলে M1 আমার যদি ক্রিয়াকে, আমি আবারও বলছি সবগুলো প্রশ্ন কিন্তু যে ক্রিয়াটা খুঁজে পাবেন সেই ক্রিয়াকে করবেন। তাহলে ক্রিয়াকে আপনি যদি M1 দ্বারা প্রশ্ন করেন তাহলে কিভাবে প্রশ্ন করেন তাহলে M1 পাবেন, এবং কার সাথে প্রশ্ন করলে M2 পাবেন। তারপরে প্লেস, টাইম এবং রিজন। তাহলে পিতে হচ্ছে প্লেস মানে হচ্ছে কোথায়, একটা স্থান থাকবে। প্লেস কোথায় হবে, ক্রিয়াকে যদি কোথায় দ্বারা প্রশ্ন করেন তাহলে আপনারা পিটা পাবেন, এবং কখন দ্বারা, সময় পাবেন। ক্রিয়াকে যদি কখন দ্বারা প্রশ্ন করেন তাহলে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে টাইম, এবং শেষে আরে রিজন বোঝায়, কেন, কাজটা কেন করছেন, কেন দ্বারা যদি ক্রিয়াকে প্রশ্ন করেন তাহলে আপনি আর পাবেন। এভাবে আপনি প্রশ্ন করবেন এবং পাশাপাশি সাজাই দিবেন, আপনার ট্রান্সলেশনটা হয়ে যাবে। কিন্তু এভাবেই যে সবগুলোই করবেন, এভাবেই যে সবগুলো হবে সেটাও না, এছাড়াও আদার্স মেথড রয়েছে। আমি আজকে এইটা বুঝাচ্ছি, পাশাপাশি আরেকটা মেথড বুঝাচ্ছি যেটা আপনি নিয়মিত যখন প্র্যাকটিস করবেন আপনার ধরার ক্যাপাবিলিটিটা তৈরি হয়ে যাবে। তাহলে আমি আবারও বলি যে প্রথম এইটা আপনারা মুখস্থ করে রাখবেন যে সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট ওয়ান অবজেক্ট টু, D1 D2 M1 M2 P T এবং R, এবং এগুলো কিভাবে খুঁজে পাবেন সেটাও কিন্তু আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট খুঁজে পাবেন, কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট ওয়ান পাবেন, কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট টু পাবেন, কোথায় হতে প্রশ্ন করলে ডিরেকশন ওয়ান পাবেন, কোন দিকে প্রশ্ন করলে ডিরেকশন টু পাবেন, কিভাবে প্রশ্ন করলে M1 পাবেন, কার সাথে প্রশ্ন করলে M2 পাবেন, কোথায় প্রশ্ন করলে P পাবেন, কখন প্রশ্ন করলে T পাবেন, কেন প্রশ্ন করলে R পাবেন। এটা হচ্ছে একটা ট্রান্সলেশন সাজানোর নিয়ম। এখন ট্রান্সলেশন করতে হলে আপনার গ্রামারের অনেক কিছু লাগবে। আমি ধরে নিলাম আপনারা গ্রামার মোটামুটি পারেন, যারা গ্রামার মোটামুটি পারে তাদের জন্য ট্রান্সলেশন শুরু করে দেওয়া একদম উত্তম সময়। আপনি নিয়মিত চর্চা করেন, দেখবেন আপনার সেন্টেন্স মেকিং এর যে এবিলিটি সেটা তৈরি হয়ে যাবে, অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তাহলে আমি প্রথমত এই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম। এখন একটা ট্রান্সলেশন করতে হলে কি কি জিনিস লাগে, একটা ট্রান্সলেশন যে আপনি করবেন তার জন্য কি লাগবে, প্রথমত ভোকাবুলারি লাগবে। এটা আমি গত ক্লাসেও বলেছিলাম, ভোকাবুলারির কোনো বিকল্প নেই। কারণ আপনি প্রত্যেকটা বাংলার যদি ভোকাবুলারি ইংলিশ না পারেন তাহলে আপনি ট্রান্সলেশন করতে পারবেন না। 2 নম্বরে কিভাবে পারবেন, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, যেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। তার মানে আপনাকে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আপনি একটা ট্রান্সলেশনে ইনফিনিটিভের অসংখ্যবার ব্যবহার পাবেন।
আমি এগুলো ধাপে ধাপে শেখাবো। আজকে যেহেতু বেসিক জিনিস, সেগুলো আমি দেখাতে চাচ্ছি যে কি কি জানা প্রয়োজন। তারপরে আপনাকে জানতে হবে ভয়েস। আপনি যদি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, বাংলা বাক্যটা দেখে যদি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস সেটা যদি চিনতে না পারেন, তাহলে ট্রান্সলেশনের কিন্তু আবার এই অক্সিলারি ভার্বের স্ট্রাকচারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনাকে ভয়েসটা ভালোভাবে জানতে হবে, পাংচুয়েশনের অ্যাপ্লাই ভালো করে জানতে হবে, পাংচুয়েশনের ব্যবহার ভালো করে জানতে হবে। পাশাপাশি অ্যাডভার্ব, প্রচুর পরিমাণে অ্যাডভার্বের ব্যবহার রয়েছে। অ্যাডভার্ব 7 প্রকার 8 প্রকার অনেক প্রকারের আছে। আপনাকে প্রত্যেকটা অ্যাডভার্ব ভালো করে জানতে হবে। বিশেষ করে অ্যাডভার্ব অফ প্লেস, টাইম এবং ম্যানার, এই 3টা অ্যাডভার্ব খুবই পরিমাণে ব্যবহার হয়। প্রতিটা বাক্যে দেখবেন অ্যাডভার্ব ব্যবহার করা হয়। এরপরে কি ব্যবহার করা হবে? কানেক্টর। একটা বাক্য বড় হওয়ার পিছনে কানেক্টর ব্যবহার করা হয়। এছাড়াও আরো অনেক কিছু লাগে যেগুলো এক ক্লাসে শেষ করা সম্ভব নয়। আমরা শুরু করব এবং পাশাপাশি আমরা নোট করে দিব যে এই টপিকসটা আপনার এ রিলেটেড, কিভাবে ইনফিনিটিভ চিনবেন, কিভাবে জেরান্ড চিনবেন, কিভাবে পার্টিসিপল চিনবেন, এই বিষয়গুলো আমি ধাপে ধাপে শেখাবো। যেহেতু আজকে একদম বেসিক ক্লাস, কিভাবে আপনারা একটা ট্রান্সলেশন করে সাজাবেন তার আমরা একটা স্ট্রাকচার দিলাম। এছাড়াও আরেকটা মেথড আছে, সেটাও আমরা দেখাচ্ছি। এখন একটা উদাহরণের সাহায্যে আমরা দেখব কিভাবে ট্রান্সলেশন করা যায়। এখানে আমরা একটা সেন্টেন্স নিয়েছি। এই সেন্টেন্সের আমরা ছোট থেকে শুরু করি। আমরা আবারও বলেছি যেহেতু এটা বেসিক ট্রান্সলেশন, সেহেতু আমরা ছোট ছোট থেকে আস্তে আস্তে প্র্যাকটিস করব। এর কোনো আমার শেষ নেই। আমি প্রত্যেক দিন না, যখনই আমরা ফাঁকা পাবো আপনাদের সাথে ট্রান্সলেশন নিয়ে কাজ করব, আমারও এতে উপকার হবে। দেখেন, সরকার নিরাপদ সড়কের জন্য আইন পাশ করেছে। আমি আপনাদেরকে এই যে স্ট্রাকচারটা শিখাইছি, এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করবেন যখন বুঝতে পারবেন না, বা বেশিরভাগ সময় অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আরেকটা টপিকস আছে যে পিছন থেকে ট্রান্সলেশন করলে ম্যাক্সিমাম দেখবেন 70 থেকে 80% ট্রান্সলেশন হয়ে যায়। এর কারণ কি? বাংলা বাক্যে যখন আমরা লিখি যে ইংলিশে আমরা সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এটা আমরা পাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু বাংলা বাক্যে দেখবেন সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। তার মানে আই ইট রাইস, আই ইট রাইস, আর হচ্ছে আমি ভাত খাই। দেখেন, ইংরেজি বাক্যে সাবজেক্ট প্রথমে, বাংলা বাক্যেও সাবজেক্ট প্রথমে, তাহলে সাবজেক্টের কোনো চেঞ্জ নাই। তাহলে আপনাকে প্রথমে সাবজেক্ট বসাতেই হবে, প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে, ইংরেজি বাক্যেও বাংলা বাক্যেও, সেটা আমার প্রশ্ন নয়। কিন্তু দেখেন, ইট খাই, আর এখানে হচ্ছে লাস্টে। তার মানে ইংরেজি বাক্যে ভার্বটা হয় আগে, আর বাংলা বাক্যে ভার্ব হয় সবার শেষে। তার মানে ইংরেজি বাক্যে ভার্ব থেকে অন্য সেন্টেন্সগুলো যত দূরে থাকবে, বাংলা বাক্যে তত কাছে চলে আসবে। তার মানে আমি যদি বাংলা বাক্যের এই ভার্বটা যত দূরে আছে, বাকি ওয়ার্ডগুলো তত ইংলিশে কাছে চলে আসবে। এজন্য পিছন থেকে ট্রান্সলেশন করলেই 70 থেকে 80% ট্রান্সলেশন হয়ে যায়। তো এই নিয়মও করা যায়, পিছন থেকেও করা যায়। আবার ওয়াসিফ বিল্লাহ ভাইয়ের একটা বই রয়েছে, খুবই সুন্দর, আপনারা পড়তে পারেন বেসিক যে জিনিসগুলো, তাহলে সুবিধা হয়। অর্থাৎ ট্রান্সলেশন করতে গিয়ে বেসিক যে ভয়েস, কানেক্টর, তারপরে হচ্ছে ফ্রেজ, ক্লজ, ইনফিনিটিভ, জিরান্ড, এই সম্পর্কে যদি আপনি ভালো আইডিয়া না পারেন, তাহলে কিন্তু ট্রান্সলেশন করা টাফ হয়ে যাবে। এজন্য ট্রান্সলেশন শুরু করার আগে যে কোনো একটা বইয়ের বেসিক পড়তে পারেন, তারপর প্র্যাকটিস করবেন। এখন দেখেন, তাহলে আমি বলেছি প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট খুঁজে বের করার আগে আপনাকে ভার্ব খুঁজতে হবে, বাংলা বাক্যে ক্রিয়া খুঁজতে হবে। বাংলা বাক্যে ক্রিয়া হচ্ছে করেছে, অর্থাৎ পাস করেছে, পাস করেছে। তাহলে পাস করেছে হচ্ছে ক্রিয়া, তাহলে এখানে হচ্ছে পাস করেছে, এটা হচ্ছে ক্রিয়া, পাস করে হচ্ছে ক্রিয়া। তাহলে এখন আমরা সাবজেক্ট খুঁজবো। তারপরে সাবজেক্ট খুঁজবো, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করেছে। তাহলে কে পাস করেছে, কে আইন পাস করেছে, পাস করেছে এটা কে? সরকার। তাহলে এই যে সরকার হচ্ছে এখানে সাবজেক্ট, সরকার হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, সরকার হচ্ছে সাবজেক্ট, পাস করেছে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমি সাবজেক্ট এবং ভার্বটা পেয়ে গেলাম। ঠিক আছে, সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম। তাহলে আমি প্রথমে বসাই, তাহলে সরকার, গভর্নমেন্ট, গভর্নমেন্ট।
তাহলে আমি সাবজেক্ট প্রথমে বসালাম এবং সাবজেক্টের পরে কি বসে, ইংলিশ বাক্যে ভার্ব বসে। পাস করেছে, পাস করেছে, ইয়াছি, ইয়াছো, ইয়াছেন এরকম টাইপের যদি উচ্চারণ হয় তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তাহলে আপনাকে অবশ্যই টেন্স কাঠামোটা ভালো করে জানতে হবে। আবার আমি বলেছি যে অ্যাক্টিভ, প্রথমত যে সেন্টেন্সটা দেখার আগে আপনাকে এই অক্সিলারি ভার্ব বসার আগে দেখতে হবে এই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। যদি অ্যাক্টিভে আপনি প্যাসিভ চিনতে না পারেন, প্যাসিভ থাকলে আপনি যদি অ্যাক্টিভ বুঝেন তাহলে কাঠামোটা আবার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন অ্যাক্টিভ এবং প্যাসিভ কিভাবে চিনবেন, এটা চেনার সহজ উপায় হচ্ছে সাবজেক্ট যদি নিজেই কাজটা করে তাহলে সেটা হবে অ্যাক্টিভ। অর্থাৎ এখানে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সে যদি নিজেই কাজ করে তাহলে এই পাস করার কাজটা সাবজেক্টই করেছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। তার মানে আপনাকে অ্যাক্টিভে কাজ করতে হবে। তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট পাস করেছে তাহলে এখানে কি হবে, হ্যাজ। পাস করেছে প্রেজেন্ট পারফেক্ট ইউজ হবে হ্যাজ। কিন্তু যদি এটা প্যাসিভ হতো, এই সরকারটা আমি বাদ দিলাম, নিরাপদ সরকারের জন্য আইন পাস করেছে, তখন কিন্তু এখানে হ্যাজ বসাইলে আবার হতো না, তখন হ্যাজ বিন, অর্থাৎ প্যাসিভ ভয়েসের হ্যাজের সাথে যে বিনটা লাগে তারপরে পার্টিসিপল বসে, তাহলে এইটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আপনাকে প্রথমত সাবজেক্টের পরে যে জিনিসটা খুঁজতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ, অর্থাৎ অক্সিলারি ভার্ব বসার আগে অ্যাক্টিভ না প্যাসিভ সেটা যদি চিনতে না পারেন তাহলে কিন্তু অক্সিলারি ভার্বের ফর্মটাও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আপনাকে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস সম্পর্কেও ভালো আইডিয়া রাখতে হবে। তাহলে হ্যাজ পাস করা কি, হ্যাজ পাস্ট। তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্ব বসাই দিলাম। এবারে আমরা অবজেক্ট 1, কাকে পাস করেছে আছে, নেই। কাকে পাস করেছে এরকম কিছু নেই, অর্থাৎ এইগুলো সবগুলোই থাকবে এমন না, যেটা থাকবে না সেটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে অবজেক্ট 1 এখানে অনুপস্থিত, কোনো ক্ষেত্রে থাকতে পারে। অবজেক্ট 2 কিভাবে আমরা বের করব, কি পাস করে, অর্থাৎ ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করব। তাহলে কি পাস করেছে, আইন পাস করেছে। কি পাস করেছে, আইন পাস করেছে, তার মানে এখানে অবজেক্ট 2 কি পাস করেছে, আইন পাস করেছে, অবজেক্ট 2। তাহলে ল, এই ল এর আগে কি বসাইতে হবে, দা ল ইউজ করতে হবে, কারণ এখানে একটা আর্টিকেল, নাউনের আগে আর্টিকেল বসাতে হবে, যেহেতু আইন একটা ফিক্সড করে দেওয়া আছে এজন্য দি ল, অর্থাৎ গভর্নমেন্ট হ্যাজ পাসড দ্য ল। পাস্ট কেন পড়লাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের টেন্স। তাহলে প্রথমে আমি সাবজেক্ট খুঁজলাম, হ্যাজ পাস্ট বসালাম, তারপরে দা ল কি পাস করেছে, আইন পাস করেছে। ওকে, তাহলে আমরা এই অবজেক্ট 2টা পেয়ে গেলাম। কোথায় হতে কোন দিকে এরকম কোন স্থান আছে, নেই। কোথায় হতে কোন দিকে এখানে কোনো স্থান নেই। তারপরে কিভাবে পাস করেছে, তাও নেই। কার সাথে পাস করেছে, তাও নেই। কোথায় পাস করেছে, স্থান আছে, নেই। তারপরে টাইম, কখন পাস করেছে, এখানে কোনো সময় রিলেটেড কিছু আছে, নাই। তাহলে যেগুলো থাকবে না সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। কেন পাস করেছে, এখানে একটা কারণ আছে, এই নিরাপদ সড়কের জন্য, এটা হচ্ছে রিজন। তাহলে আমরা সব যে পাবো এমনটা না। তাহলে নিরাপদ সড়কের জন্য যখন এই নিরাপদ সড়কের জন্য থাকবে তখন প্রিপোজিশন বাংলায় হয়ে যায় বিভক্তি, বাংলায় হয় বিভক্তি, ইংরেজি হয় প্রিপোজিশন। প্রিপোজিশনটা আমরা আগে বসাবো, জন্যর জন্য সবসময় কি বসে, ফর বসে। তাহলে ফর নিরাপদ সড়ক, সেফ রোড। তাহলে দেখেন আমি এই যে সাবজেক্ট ভার্ব, অবজেক্ট 1, অবজেক্ট 2, D1, D2, M1, M2, PT আর এভাবে আমরা যদি একে একে করে বসাই দেই তাহলে আপনার ম্যাক্সিমাম ট্রান্সলেশনগুলো হয়ে যাবে। আবার এইটাই দেখেন তো পিছন থেকে ট্রান্সলেশন হচ্ছে না, সরকার সাবজেক্ট আমি গভর্নমেন্ট বসালাম, এবার আমি পিছনে চলে গেলাম, পাস করেছে হ্যাজ পাস্ট, পাস করেছে হ্যাজ পাস্ট, সরকারই যেহেতু পাস করেছে তাহলে সেটাকে আপনার অ্যাক্টিভ ভয়েস, তাহলে এখানে আর কোনো চেঞ্জ হবে না। তাহলে হ্যাজ পাস্ট, কি পাস করেছে, আইন পাস করেছে, দ্য ল, কার জন্য, ফর নিরাপদ সড়ক, সেফ রোড। তাহলে দেখেন পিছন থেকেও ট্রান্সলেশন করলে অটোমেটিক্যালি হয়ে যায়। ঠিক মজার বিষয় হচ্ছে 70-80% পিছন থেকে ট্রান্সলেশন হয়। কিছু জটিল টার্ম আছে, অ্যাপোজিশনের ব্যবহার আছে, ফ্রেজ ক্লজের ব্যবহার আছে, এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তার মানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি 30টা ক্লাসে ট্রান্সলেশন শিখবেন এমনটা না, আপনাকে প্রতিনিয়ত 6 মাস, 1 বছর, 2 বছর প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং আপনি বিভিন্ন সিচুয়েশনে ফেস করবেন। সেই সিচুয়েশন ফেস করার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস
করতে হবে। তাহলে আমি বুঝালাম যে আপনি এটা হচ্ছে কোর, মানে সবাই ব্যবহার করে, আবার পিছন থেকে ট্রান্সলেশন করলেও অটোমেটিক্যালি দেখেন হয়ে গেল। তাহলে আপনি যেভাবে করবেন সেভাবেই হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে ক্রিয়া বসালাম। ক্রিয়া বসানোর আগে আমাকে ভাবতে হবে সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ কীভাবে বুঝবেন, যে সাবজেক্টই যদি নিজে কাজটা করে তাহলে অ্যাক্টিভ, সাবজেক্ট যদি নিজে কাজ না করে বা সাবজেক্ট কথায় উল্লেখ নেই, কাজটি করা হয়েছে, এখানে কে করেছে উল্লেখ আছে নাই, তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তখন আপনার এই অক্সিলারি ভার্ব তখন হয়ে যেত হ্যাজ বিন পাস্ট। যদি এটা প্যাসিভ হতো তাহলে এখানে হ্যাজ বিন পাস্ট, প্যাসিভের যে প্রেজেন্ট পারফেক্টের যে প্যাসিভ ফর্ম আছে সেটাও হতো। তাহলে এইভাবে আপনাকে সূক্ষ্মভাবে জিনিস, এই লয়ের আগে আমরা দি বসালাম কেন, আবার জন্য, ফর, নিরাপদ সড়ক, তাহলে প্রিপোজিশনের ব্যবহার আপনাকে জানতে হবে, সব কিছুর ব্যবহারই আপনাকে জানতে হবে। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব। আজকের একটা পত্রিকা থেকে আমি একটা সেন্টেন্স নিয়ে এসেছি, প্রথম আলোর পত্রিকা থেকে, যে এইটা আমি নিয়ে এসেছি একটা বড় সেন্টেন্স। আমরা দেখেন আমি আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা বিষয় আলোচনা করব। একটা প্রথম দেখেন যে সম্প্রতি দেশের সার্বিক অর্থনীতি নিয়ে প্রথম আলোর সাথে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মুনসুর। তাহলে এটাকে আপনাকে ট্রান্সলেশন করতে হবে। এখন ট্রান্সলেশন একাধজন একাধভাবে করতে পারে। ট্রান্সলেশন যে ওয়ার্ড বাই ওয়ার্ড হবে এমনটা না, আপনি সামারাইজ করে ট্রান্সলেশন করতে পারেন, স্কিপিং করে ট্রান্সলেশন করতে পারেন, বিভিন্ন মেথড রয়েছে। এর জন্য আপনি সময় লাগবে একটু ধরে ধরে। এখন দেখেন সম্প্রতি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। আপনি যদি একটা বাক্য দেখে অ্যাডভার্ব না বুঝেন তাহলে কিন্তু আবার হবে না। একটা বেশিরভাগ বাক্যে দেখবেন অ্যাডভার্ব প্রথমে থাকে। তাহলে অ্যাডভার্ব যখন বাক্যে প্রথমে থাকবে সেটাকে আপনি আলাদা করে নেবেন। তাহলে সম্প্রতি তার মানে হচ্ছে রিসেন্টলি। অ্যাডভার্ব যদি প্রথমে থাকে, সেটা হোক অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ রিজন, যে কোনো অ্যাডভার্ব যখন প্রথমে থাকবে তখন আপনি সেটাকে আলাদা করবেন, অর্থাৎ কমা দিয়ে আলাদা করে দিবেন। ওকে, তাহলে সম্প্রতি অর্থাৎ যেহেতু এটা একটা অ্যাডভার্ব, সেহেতু আমরা তাহলে একটা রুলস শিখলাম কি, অ্যাডভার্ব যখন প্রথমে বসে সেটাকে আমি কমা দিয়ে আলাদা করব। অ্যাডভার্ব হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, যেগুলো সাবজেক্টের সাথে সম্পর্কহীন সেগুলোকে আমি প্রথমে বসাইলে সেগুলো আমি কমা দিব, শেষে বসাইলে কিন্তু আবার কি কমা দেওয়া যায় না। অর্থাৎ আপনি অ্যাডভার্বকে নিজের মতো করে বিভিন্ন জায়গায় বসাতে পারেন, কিন্তু প্রথমে যখন বসাবেন তখন কমা দিতে হবে। তাহলে রিসেন্টলি বসালাম। এবার আমরা আসি প্রথম কাজ। এখানে প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট খোঁজা। সাবজেক্ট খোঁজার আগে প্রথম কাজ হচ্ছে ভার্ব খোঁজা। দেশের সার্বিক অর্থনীতি নিয়ে প্রথম আলোর সাথে কথা বলেছেন, এই কথা বলেছেন এখানে হচ্ছে ভার্ব। তাহলে প্রথম কাজ হচ্ছে ভার্বটা খুঁজে বের করা। প্রথম কাজ হচ্ছে ক্রিয়া খুঁজে বের করা। আর বাংলার ক্রিয়া খুঁজে বের করতে পারবেন না এমন কোনো স্টুডেন্ট বা এমন কোনো অনার্স মাস্টার্স পাস করা এটা খুবই দুরূহ ব্যাপার। তাহলে আমরা রিসেন্টলি আমরা বসালাম, অ্যাডভার্বকে আমরা প্রথমে বসালাম। এখন আমরা বলবো কথা বলেছেন। কে কথা বলেছেন? তাহলে আমরা সাবজেক্ট খুঁজে বের করার জন্য ক্রিয়াকে কে বা কারা, কে কথা বলেছেন বা কারা কথা বলেছেন, অনেকগুলো থাকলে কারা, আবার কে কথা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মুনসুর। তাহলে কে কথা বলেছেন? আহসান এইচ মুনসুর। তাহলে এটা হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট খুঁজে পেলাম যে আহসান এইচ মুনসুর। এখন দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটাকে বলা হয় অ্যাপোজিশন। এটাকে বলা হয় অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে কি? অ্যাপোজিশন হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা, অর্থাৎ আপনার পরিচয়টা দেওয়া, সেটাকে বলা হয় অ্যাপোজিশন। তাহলে আহসান এইচ মুনসুরের একটা অতিরিক্ত, অর্থাৎ তার যে পদ সেটা বলা হচ্ছে। আপনি যদি আপনার নামের পরে যদি আপনার পদবিটা দেওয়া থাকে সেটাকে বলা হয় অ্যাপোজিশন। আপনার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হলে সেটাকে বলা হয় অ্যাপোজিশন। আপনি এরকম অ্যাপোজিশন প্রচুর পরিমাণে পাবেন, পত্রিকা যদি আপনি পড়েন দেখবেন এরকম প্রচুর পরিমাণে পাবেন, ফলে আপনি সহজেই বুঝে ফেলবেন। অর্থাৎ আহসান এইচ মুনসুর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থাৎ আহসান এইচ মুনসুর সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। যখনই এরকম পাবেন
এটা কিন্তু আমার সাবজেক্টের সাথে কোনো ইফেক্ট পড়ে না, অ্যাপোজিশন কিন্তু সাবজেক্টের সাথে সম্পর্কহীন, এজন্য এটাকে আমরা 2 কমার মধ্যে বসাবো। তাহলে আহসান এইচ মনসুর, তাহলে এই যে অ্যাপোজিশন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাহলে কমা দিলাম, অ্যাপোজিশনকে 2 কমার মধ্যে বসাবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এরকম যখন এর দিয়ে সে পাবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তখন পিছন থেকে আপনারা করার চেষ্টা করবেন, কি করবেন, পিছন থেকে করবেন। তাহলে দা গভর্নর, গভর্নর এর মানে কিন্তু অফ, তাহলে প্রিপোজিশন এর মানে অফ, দা গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। তাহলে এটা কিন্তু অ্যাপোজিশন। দেখেন আপনার নাম এর পাশে যদি আপনার পদবি থাকে হেডমাস্টার অথবা স্কুলের টিচার অথবা ব্যাংকার, তাহলে ওটা কিন্তু একটা অ্যাপোজিশন। তখন অ্যাপোজিশন কি দেওয়া লাগে, 2 কমার মধ্য দিয়ে এটা হয়। এটা কিন্তু বাক্যের কোনো ইফেক্ট ফেলে না, বাক্যের সাবজেক্ট ভার্ব এর উপর কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে রিসেন্টলি আহসান এইচ মনসুর, এটা ছিল সাবজেক্ট। যেহেতু এরকম অ্যাপোজিশন অসংখ্যবার আপনারা অ্যাপোজিশন চিনে ফেললেন, যে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্যই হলো অ্যাপোজিশন, আর অ্যাপোজিশনটা 2 কমার মাঝে বসাতে হয়। তাহলে দা গভর্নমেন্ট, যখন এরকম বাংলাদেশ ব্যাংক এর গভর্নমেন্ট, তাহলে আমরা পিছন থেকে আসবো, তাই এবং একটা দি বসাবো, তাহলে দি গভর্নর বাংলাদেশ এর, তার মানে অফ, এর মানে অফ বাংলাদেশ ব্যাংক, দা গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা এই জিনিসগুলো কিন্তু অনেকবার বিভিন্ন জায়গায় আপনারা পাবেন। সো আমরা প্র্যাকটিস করি, তাহলে আপনারা বুঝতে পারবো। তাহলে রিসেন্টলি আহসান এইচ মনসুর দা গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক। এবারে আমরা খুঁজবো ভার্বটা আমরা বসাবো, কথা বলেছেন, যেহেতু পাস্ট বোঝাচ্ছে, বলেছেন আবার বুঝে প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাবে, সম্প্রীতি মানে কি, এটা আমার পেছনের দিকে হয়ে গেছে, এখন বলেনি, তার মানে কথা বলেছেন ডিসকাসড, ডিসকাস বলতে পারি বা স্পোক বলতে পারি, স্পোক, কথা বলেছেন, আমরা ভার্ব বসালাম। এবারে কাকে বলেছেন, এটাও নেই, কি বলেছেন, কি বলেছেন, দেশের সার্বিক অর্থনীতি নিয়ে, তাহলে কি বলেছেন, দেশের সার্বিক অর্থনীতি নিয়ে কথা বলেছেন, তার মানে এটা এইটুকু হবে অবজেক্ট টু। তাহলে রিসেন্টলি আহসান এইচ মনসুর দা গভর্নর অফ বাংলাদেশ স্পোক, কি বলেছেন, দেশের সার্বিক অর্থনীতি, তাহলে পিছন থেকে আমরা করব দা দেশের, কান্ট্রিজ, কান্ট্রিজ, এর মানে এটাকে অ্যাপোস্ট্রফি বলা হয়, এই অ্যাপোস্ট্রফি এস এর অর্থ হচ্ছে এর, অ্যাপোস্ট্রফির অর্থ হচ্ছে এর। তাহলে স্পোক দা কান্ট্রিজ সার্বিক অর্থনীতি, ওভারঅল ইকোনমি, ওভারঅল ইকোনমি। দেখেন দেশের, দা কান্ট্রিজ ওভারঅল ইকোনমি, দেশের সার্বিক অর্থনীতি নিয়ে কথা বলেছেন, ঠিক আছে। তাহলে কোথায় হতে কোন দিকে, প্লেস এখানে নেই, তাহলে আমরা বসাবো না। ম্যানার, কিভাবে বলেছেন, কার সাথে বলেছেন, এখানে দেখেন M2 আমি পেলাম, তাহলে মানে প্রথম আলোর সাথে, প্রথম আলোর সাথে। তাহলে এখানে একটা দেখেন স্পোক, নিয়ে, এই জায়গায় আমাদের একটা শর্ট হলো নিয়ে, মানে সম্বন্ধে বোঝাচ্ছে, তাহলে এখানে অবশ্যই একটা প্রিপোজিশন বসাতে হবে, অ্যাবাউট, তার মানে দেশের সার্বিক অর্থনীতি নিয়ে, এটা আমার পুরোটাই হবে। তার মানে রিসেন্টলি আহসান এইচ মনসুর দা গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক স্পোক অ্যাবাউট দ্য কান্ট্রিজ ওভারঅল ইকোনমি, সাথে, এই সাথের ইংরেজি, সবসময় সাথের ইংরেজি তো আপনারা জানেন, তাহলে সাথের ইংরেজি পিছন থেকে আমরা আসবো উইথ, সাথে, উইথ প্রথম আলো, প্রথম আলো, এটা বড় হাতের হবে, কিন্তু এগুলোও কিন্তু একটা ভুল। তাহলে প্রথম আলো কি হবে, বড় হাতের দুটোই হবে। তাহলে কেন, প্লেস, কোথায় বলেছেন, কখন বলেছেন, কেন বলেছেন, এগুলো নাই, তাহলে আমরা বসাবো না। তাহলে এইভাবে আমরা দেখেন প্রথমে সাবজেক্ট খুঁজে পেলাম, তারপরে আমরা ভার্ব খুঁজলাম, তারপর অবজেক্ট খুঁজলাম, এভাবে একটা করে খুঁজবো এবং পাশাপাশি বসাবো। এবং এর জন্য আপনার কি ভোকাবুলারি জানতেই হবে, পাশাপাশি আমরা এখানে প্যাসিভ কেন ফেললাম না, দেখেন যে বলেছেন, বলার কাজটা আহসান এইচ মনসুর, মানে সাবজেক্ট নিজেই বলেছেন, এজন্য এটা অ্যাক্টিভ, এ কারণে আমরা স্পোক বলেছি, না হলে কিন্তু ওয়াজ স্পোকেন হয়ে যেত।
যদি সাবজেক্ট উল্লেখ না থাকতো তাহলে ওয়াজ স্পোকেন। তাহলে কেন অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসটা ইম্পর্টেন্ট আপনারা সহজেই বুঝতে পেরেছেন। তাহলে রিসেন্টলি যে কোনো অ্যাডভার্বকে আমরা প্রথমে বসালে কমা দিয়ে আলাদা করে রাখবো। এবং আরেকটা বিষয় শিখলাম, অ্যাপোজিশন নাউন সম্পর্কে বা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলে সেটাকে বলে অ্যাপোজিশন। এই অ্যাপোজিশনটা 2 কমার মাঝে উল্লেখ করতে হবে এবং এই অ্যাপোজিশনটা কিন্তু একটা বাক্যে কোনো ইফেক্ট ফেলবে না, ভার্ব চেঞ্জ হবে না, কোনো কিছু বাক্যের সাথে সম্পর্কহীন। এভাবে আপনারা মোটামুটি ট্রান্সলেশনগুলো করতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। আজকে 0 থেকে ট্রান্সলেশন শুরু করেছি, আমরা পরবর্তী সময়ে আস্তে আস্তে করে একটা করে বিষয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।